বিএনপিতে গালাগালি করিচ্ছে, আরেকটু গালাগালি করার সুযোগ পেল আর কি। আগে 3 জন মুরব্বী নিয়ে কথা, মুরব্বী নেতা নিয়ে কথা, আগে মাপছে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। প্রথমে মির্জা ফখরুল ভাই, ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে, নাকি বলবে জিয়ারে তো খুন করেছে তাই না? এটা কোনোদিন বলিছে? বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। যাই হোক, মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন, এটি সেই সময়ের গল্প শুনবার চাই। মানে কোটি কোটি যুদ্ধ করেছেন, কোটি ট্রেনিং নিছেন, কারা কারা আপনার সহযোদ্ধা ছিল, কবে অস্ত্র জমা দিলেন, কি অস্ত্র ব্যবহার করেছেন, মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা, আপনি তো মনে লয় যে সখানিক পাকিস্তানি আমি জয় বাংলা করেছেন না গল্প করবেন। হাউস আছে আমার কলে ছবি ছবি কই মির্জা ভাই, আপনার উপরে না হেভি স্টাডি করেছি। কেন করেছি জানেন? আপনারা বোঝার জন্যে স্টাডি করে পেয়েছি কি জানেন না, খারাপ কিছু কমু না, আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং। আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন, শিক্ষকতার ক্যারিয়ার, পরে ঠাকুরগাঁও কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন, খুবই জনপ্রিয় টিচার ছিলেন, ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো, মার্শাল্লাহ। আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন। এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগে আবার ডিজি আসিলেন। এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন চাইরা অডিটর কেন হইলেন, এটা মিলাইতে পারি নাই। তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি, কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন, খুঁড়বেন, তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন। যাই হোক, এবার আরেক বিএনপির সিনিয়র নেতারে নিয়ে আলাপ করি। এবার মির্জা আব্বাস ভাই, মির্জা আব্বাসের ভাবিছিলাম কিছু কমু না, এরে ওরে দিয়া মেসেজ পাঠায়, আমি যেন আর কিছু না কই, আমি যেন তারা না ধরি। আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয়, কয় নাকি সোজা হয়ে যাব। শুনেন, আপনার ফেসবুক চালান নাকি? চালান, জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা কথা রাখে, জবাব দিয়ে দিয়ে এগুলো সোজা হয়ে যাবে। মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, কথা বলবেন, কুকথা বলবেন, একটা মানসিক চরিত্র হরণ করবেন, এগুলো কি ভাই? আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা একটু দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করবো না, আপনারা আসেন না। দেশে আসেন, দেশে আসেন, এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না? আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন, আমারা তো বানাবেন না। দেশে আমারে ডাকেন কেন? উনারে ডাকেন। কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি, আবার কি কইছে? আমি কখনো কই নাই। 2 দিনে কথা ঘুরে ফেলছে। কে সোজা হয়ে যায় দেখি চাও কে সোজা হয়। হ্যাঁ, দেশে দাগ ইচ্ছে যে ভাবিচ্ছে যে দেশে গেলে দাবরানি দিবি, আমাকে দাবরানি কেমনে দিবি জানেন? এই যে তার দলের নেতা স্কুল শিক্ষকের কলজা টেনে ছিঁড়ে ফেলাতে চায়, দেখি চাও। তোমার সেনো তুমি সেনো চলো, তোমার খারাপ খুব আমাদের একবারে নিশ্চিন্ন করে দিব। তোমার কি কথা বলো তুমি? সেনো তোমার নামে আমি মামলা দেবো। অবিলক্ষণ দাও, কি বলবো? ও দাও, আমি থানা দেয়া, আমি ওখানে ইজাহার লিখবো, লিখি ওকে অ্যারেস্ট করে দিয়ে তারপরে আমি আসবো। কুড়িগ্রামে কি কয়, ক্ষমতা না আসতে আসতেই এই শুরু করেছেন। ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে। আপনাদের তো উন্নতি হইতেছে না, ক্রমাগত অবনতি হইতেছে। দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করব। দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না। মির্জা আব্বাস ভাই, আমি সোজাই আছি, কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দিব, একেবারে হুতায় দিব, উঠবার পারবেন না। এই বুড়া বয়সে আপনি কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো। মিশা কথা আমি কইছি, কোন কথাটা মিশা কইছি কইবেন? হ্যাঁ, কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন, কার সাথে যুদ্ধ করেছেন? আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন। দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই, শেরের উপরে শোয়াশের আছে। শোনেন মির্জা আব্বাস ভাই, মানুষের 3টা জিনিস ডরায়, এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন। জানের ভয়, সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয়। আমার জানের ভয় নাই,
সম্মান হারানোর ভয় না, আমার সম্মানই নাই, হ্যাঁ আপনি কি নিবেন? আর সম্পদ এটাই, এই যে এটা কেড়ে নিতে পারবে না কেউ। আপনার লেসপেন্সারদের পিছে লেগে দিতে পারেন, বালটাও ছিটতে পারবেন না। বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না, সব বিগ শটের আমল নামা বাইর করবো টাই না। এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে, যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে। এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়েও যুদ্ধের ইতিহাস বিকৃত করে, আবার জনগণের শাসনের বুলিয়া আড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয়। আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায়, কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট। রাজনীতি আজ জনগণের না, নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি। এবার আরেক বিএনপির সিনিয়র নেতারে নিয়ে আলাপ করি, হ্যাঁ আমির খসরু মাহমুদ। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা যেই সরকারই হোক। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমির খসরু ভাই উনি কইছে নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে, কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। উনি ত্যাগ স্বীকার করেছেন, ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসেন। হ্যাঁ আমির খসরু ভাই আপনি তো ডিসেন্ট মানুষ, আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই, ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন, তাই না? আচ্ছা আমির খসরু ভাই, এই যে হোটেল সেরিনা আপনার ছিল তো না? এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি, কথা সত্য মানলাম, আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন। কয়টা জিনিস বলেন তো, যে জমিটা যার উপরে দাঁড়িয়ে আছে হোটেল সেরিনা, এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি, তাই না? ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন, তাই না? বিএনপির রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব আর বিএনপি নেতার ছোট ভাই জসিম, ইয়া ডিসুম 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 ডিসিয়া আচ্ছা না, এই যে এডিটার সাহেব এটা দেখান না, এই জসিমের ম্যাচ পিট মেলা দিন দেখি না, এটা দেখান না। আর দেখি যাও ক্যাঙ্কা হিরোইনছি এই জসিম কইল যে 1971-এর জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে। তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান, তো এই পানি পড়া সে কই থেকে আসিছে? ইন্ডিয়া থেকে আসিছে, তাই না? সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন, দেখেন উনি কি বলেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই, অথচ আমরা জানি তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চেয়েছে। একবার মন্ত্রী পর্যায়ে, একবার প্রধানমন্ত্রী পর্যায়ে, আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে। তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন, সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই। এখন কেন বলেন? কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি, এমনি তো হবে না, খরচাপাতি আছে। আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও। কি সার্ভিস? জাহাপনা। মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা, ইন্ডিয়া কইছে, তো উনি বাম্বু দিলেন। আচ্ছা এবার বলেন তো, এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে? ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো, কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে? নাকি বলবে জিয়ারে তো খুন করেছে তাই না? এটা কোনোদিন বলিছে? বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে। দেখেন আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জ্বলে ওঠে, তার বয়ানি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে। যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই, তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায়। কেন? হ্যাঁ, কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে। আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন, আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক। অথচ প্রশ্ন করার সময় এখনই। জানতে চাই, আপনি যদি জবাব দিতে চান, নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন? একবার বলেন, একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায়? জিন্দগিতে দেন নাই, এখন জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনূসের কাছে। বাহ, মজা আরই মজা। আপনি যদি বলেন দুর্নীতি হবে না, আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন? দেশের মানুষ সব বুঝে, বোকা না। এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না। তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায়ায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র, একটা দুর্নীতির ইতিহাস। এখন সময় আসছে গলা ছেড়ে বলার, এই দেশ কারো বাপের না, পারিবারিক ব্যবসা না। এদেশের জমি, গ্যাস, শিক্ষা, ভোট সবই জনগণের সম্পদ। আর এই সম্পদের হিসাব চাই, জবাব চাই, বাম ডান না, ন্যায় অন্যায়ের মাপকাঠিতে।
কারণ আজ আপনারা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন, নির্বাচনের কথা বলতেছেন, আপনার বগলে পুরানা লুটের খতিয়ান। এই বাংলাদেশকে আমরা বদলাবো, বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো, আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না, এই দেশ প্রত্যেক জনতার, প্রত্যেক নাগরিকের। এই দেশের মালিক আমরাই আমজনতা। আমরা যাচাইব, জনতা যাচাইবে, দেশ সেভাবে চলবে। রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না। ইনকিলাব জিন্দাবাদ।